আমরা মানুষ হয়ে জন্মেছি লড়াই করার জন্য, একদমই তাই। লড়াই করতে তো আমাদের আপত্তি নেই। দিনের পর দিন অনেক ছেলেমেয়েরা রাতের পর রাত জেগে জেগে পড়াশোনা করছে, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য নিরন্তর চেষ্টা চলছে, লড়াই করে চলেছে। কিন্তু এই লড়াইয়ের মধ্যে যখন কেউ একটা করাপশান, আমি করাপশানই বলবো, করাপশান অথবা চাকরিতে না নেওয়ার ইন্টেনশন নিয়ে পরীক্ষা নেওয়া, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে আওয়াজ তুলতেই হবে। আমি অনেক দিন পর ভিডিওটা এনেছি, অনেক চ্যানেলে অলরেডি অনেক ভিডিও হয়ে গেছে, অনেক ইনফরমেশনস তোমরা পেয়ে গেছো, কিন্তু আড্ডা 24/7 বাংলা চ্যানেল থেকে এখনো অবধি এসএসসি সিজিএল নিয়ে যে এত তোলপাড় হচ্ছে, এত অশান্তি চলছে, সেই নিয়ে কোনো রকম কোনো ভিডিও হয়নি। তাই আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি। আমার এই ভিডিওটা দিতে একদমই ভালো লাগছিল না, কারণ সত্যি বলতে যে এখানে একটা ছেলে মেয়েদেরকে আমি কি জবাব দেব। প্রথম কথা, একজন শিক্ষক হয়ে, একটা সাধারণ শিক্ষক আমি, এক্ষেত্রে যাদের সাথে আমরা ডিল করছি অর্থাৎ এসএসসি, সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের একটা বলতে পারো বিশাল একটা জায়গা, একটা বিশাল প্ল্যাটফর্ম, যাদের সাথে হয়তো আমাদের মতো সাধারণ মানুষরা একা লড়তে গেলে পারবো না, তাই আমাদেরকে এক হতে হবে। কিন্তু সেই লড়াইটা লড়তে গেলেও, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা লড়তে গেলেও অন্যায়টা কি, কতটা এই অন্যায়টা ছড়িয়েছে বা প্রভাব ফেলেছে, সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি। এসএসসি সিজিএল নিয়েই আমরা আজকে এসে গেছি একটা এমন একটা মোড়ে, যেখানে স্টুডেন্টরা বুঝতেই পারছে না যে কি করবে, কোন ডেটা দেখাবে, কি যুক্তি দেবে। কারণ এসএসসি থেকে যে যুক্তিগুলো আসছে, সেই যুক্তিতে সুপ্রিম কোর্ট অবধিও খুশি নয়। এবং এটা শুধুমাত্র এই বছরও নয়, আগের বছরও এরকমই জিনিস আমরা দেখতে পেয়েছিলাম। তো চলো আজকে আমরা যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে এসএসসিকে জবাব দিতে হবে। এই ডিসক্রিপেন্সি, এই পরীক্ষার ফেয়ারনেস বা পরীক্ষার বলতে পারো সততা নিয়ে যে ছেলে খেলা চলছে, সেইটাকে বন্ধ করতে হবে। এই ছেলে খেলার জবাবটাও দিতে হবে বাচ্চাদেরকে। ভালো করে দেখো, আমরা আজকে যে যে পয়েন্টসগুলোকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নর্মালাইজেশন ভার্সেস ভ্যাকেন্সি ভার্সেস কাট অফ। এটা খুবই একটা মানে খুবই জেনারেল থট, এটা আমরাও মানি যে ভ্যাকেন্সি যদি বাড়ে, বেশি হয়, তাহলে কাট অফ কমবে, ভ্যাকেন্সি যদি কম হয় কাট অফ বাড়বে। ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই আমাদের কাট অফটা কি সরাসরি আসছে? না, একটা নর্মালাইজেশনের প্রসেস হয়ে আসছে, যেটা এই নর্মালাইজেশনের প্রসেস শিফটে হওয়া পরীক্ষা ইজি নাকি হার্ড, এবং তার সাথে সাথে কতজন সেই শিফটে পরীক্ষা দিয়েছে, এবং তার সাথে টোটাল ভ্যাকেন্সি বা টোটাল কতজন পরীক্ষা দিয়েছে, এই সব কিছুই নর্মালাইজেশন বের করতে কাজে লাগে, অর্থাৎ এগুলোর ওপরে নির্ভরশীল। দ্বিতীয়ত জিনিস হচ্ছে, নর্মালাইজেশন যখন করছেন, এসএসসি যখন আপনারা নর্মালাইজেশন করছেন, তখন সেটা কি সত্যি সত্যি যে ফর্মুলা, সেই ফর্মুলা মেনেই কি হচ্ছে? যদি তাই হয়, তাহলে বেশ কিছু অদ্ভুত ঘটনা এবারে ঘটে গেছে, যেটা আমাদেরকে দেখতে হবে। যদি আপনারা না দেখেন, তাহলে আমরা বেশি বেশি করে দেখাবো আপনাদেরকে। দ্বিতীয়ত হচ্ছে ভুল প্রশ্ন উত্তর পরিবর্তন। এসএসসি যেখানে মানে এটা চলে, এসএসসিকে চালানো হয় বিভিন্ন আইএএস আমলাদের দ্বারা, যাদেরকে বলি আমরা আমলা, আইএএস এর দ্বারা। তারা বিশাল একটা পজিশনে রয়েছে, তারা আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বুদ্ধি, অনেক বেশি কোয়ালিফাইড। তাদের কোয়ালিফিকেশন নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, তোলা উচিতও নয়। কিন্তু এরকম একটা দায়িত্ববান একটা জায়গাতে বসে এরকম এসএসসি সিজিএলের মতো জনপ্রিয় পরীক্ষা, যেটার জন্য লাখ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, সেখানে ভুল প্রশ্ন এক দুটো ঠিক আছে, সেখানে ভুল প্রশ্ন প্রায় 9 থেকে 10টা, এবং সেটা আগের বারের থেকে কিছুটা কম হলেও বলা যায় প্রায় সমান সমান। 2023-এর কথা বলছি, সেটা নিয়েও কথা বলবো। উত্তর পরিবর্তন হয়েছে 18 থেকে 19 খানা কোয়েশ্চেনের। ইয়েস, জানুয়ারি মাসে যে টিয়ার 2 হয়েছে, তার মোটামুটি 18 থেকে 19 খানা প্রশ্নের, টোটাল সব সাবজেক্ট মিলিয়ে উত্তর পরিবর্তন হচ্ছে 18 থেকে 19 খানা। তো এইরকম গাফিলতি কেন্দ্রীয় সরকারের থেকে আশা করা যায় না। 3 নম্বর, র স্কোর, তারপরে পোস্ট প্রেফারেন্স, তারপরে ফাইনাল স্কোর। একটি ছেলে র স্কোর পেল, ধরে নিলাম 300 পেয়েছে বা 323 পেয়েছে র স্কোর, ঠিক আছে। এইটা স্কোর দেখে খুব খুশি হলো। ও পোস্ট প্রেফারেন্সে গিয়ে দেখলো, বাহ, ভালো ভালো পোস্টে তো ভালো ভ্যাকেন্সি আছে,
যেরকম একটা খুব ভালো পোস্ট হচ্ছে পিএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু সিএইচএসএল আগে ছিল, এখন সিজিএল এ এসছে। তোর খুব ইচ্ছা পোস্টাল অ্যাসিস্ট্যান্টে যাওয়ার, ও গেল সেখানে দিল, নর্মালাইজেশন স্কোর হয়ে দেখা গেল প্রায় মানে 291 হয়ে গেছে। এবারে এই 291 নম্বর সাপোজ এই পি এর জন্য বা পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্য নয়, তাহলে ওকে পোস্ট প্রেফারেন্সটা দিয়ে এটা কি ধোকাবাজি হলো না? তাহলে আগেই র স্কোর পরে, নর্মালাইজেশন স্কোর হওয়ার পরে বা ফাইনাল স্কোর হওয়ার পরে পোস্ট প্রেফারেন্স করতে দিক, ঠিক কথা কিনা? এটা ভাই বুঝতে পারি না, প্রতি বছর চলছে। হ্যাঁ, যদি ঠিক হতো কখন, যদি একদম ঠিকঠাক ভাবে নর্মালাইজেশন স্কোর হয়ে আমাদের কাছে সঠিক বা ঠিকঠাক একটা প্রপার কাট অফ আসতো, তাহলে না হয় এটা নিয়ে কথা বলতাম না, কিন্তু আজকে এটা নিয়ে কথা উঠবে। 4 নম্বর, 10th প্লাস 12 প্লাস এবং গ্র্যাজুয়েশন লেভেলে 3টা লেভেলে পরীক্ষা হয় এসএসসির। এমটিএস জিডি কনস্টেবল, 12 প্লাসে চলে গেল সিএইচএসএল ফেজ এক্সামের কিছু পোস্ট, তারপরে রয়েছে স্টেনোগ্রাফি, তারপরে রয়েছে আমাদের দিল্লি পুলিশের কিছু পোস্ট, গ্র্যাজুয়েশনে রয়েছে সিজিএল ফেজ এক্সামের কিছু পোস্ট এবং এসআই যেটা সাব ইন্সপেক্টর সেইটা। তো এইখানে এখন দেখা যাচ্ছে প্রশ্নের লেভেল পুরোপুরি সেম লেভেল, তাহলে সবার একসাথেই পরীক্ষা নিয়ে নিন, তারপরে আপনার গ্র্যাজুয়েশন 12 এবং 10 প্লাসের আলাদা আলাদা করে কাট অফ বার করুন, তাহলে তো আরো সুবিধা হয়, ব্যাপারটা স্বচ্ছ হয়। স্টুডেন্টরা আপনাদের কাছে কোনো বা এসএসসি যদি শুনে থাকেন, যারা এসএসসির আধিকারিক, বাংলাতেই বলছি, কেউ তো বাঙালি থাকবেই অফিসে, তো তারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমরা কেউ আপনাদের মানে ক্ষতি বা আপনাদের প্রতি রিভেঞ্জফুল বা প্রতিশোধ স্পৃহা নিয়ে কোনো কথা বলছি না, আমরা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা চাইছি। এটা কিন্তু একটা ভারতের নাগরিক হয়ে, একটা চাকরি প্রার্থী হয়ে এটা কিন্তু খুব বড় কোনো আশা নয়, আর এটা করার জন্য খুব একটা বিশাল ব্রেন বা বিশাল কোনো টাকা পয়সা খরচা করার ইনভেস্টমেন্টেরও কিন্তু দরকার পড়ে না। 5 নম্বর, রিপিটার। দেখো, রিপিটারদের নিয়ে আমাদের কোনো নালিশ নেই, যে অনেক বছর পর পর রিপিটার্সরা আসছে, নতুনদের জায়গা হচ্ছে না, অনেক রকমের কথা চলে, কিন্তু আমি সত্যি বলছি, আমি পার্সোনালি রিপিটার্সদের জন্য আমার কোনো রকম কোনো ক্ষোভ নাই। কিন্তু হ্যাঁ, প্রথম কথা হচ্ছে রিপিটার্স কারা করছে, রিপিটার্স মানে কারা। এবারে দেখা গেছে 34% জব পাওয়া ছেলে, মানে জব পাওয়া মানে বলতে পারো এমপ্লয়েড, আমি জব পাওয়া বলতে পারছি, মানে জবলেস নয়, মানে সবাই জব পেয়ে গেছে অলরেডি, এসএসসির বিভিন্ন জায়গাতে আছে। তো এখানে যারা জব পেয়ে গেছে তাদের অর্থাৎ আমি বলতে চাইছি যারা এমপ্লয়েড, তারা এবারে পরীক্ষায় বসেছে, অর্থাৎ টিয়ার 2-তে। এদের মধ্যে কেউ কেউ 10th প্লাস এমটিএস এ চাকরি করে, কেউ সিএইচএসএল এ চাকরি করে, ঠিক আছে, এটা একদম ঠিক। কেউ এমটিএস এ আছে, সে নিজের গ্রোথ চাইছে লাইফে, সে গ্র্যাজুয়েশন লেভেলে করতে চায়, ঠিক আছে, পরীক্ষা দিক, সিএইচএসএল থেকে পরীক্ষা দিক, কোনো ব্যাপার নয়। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে সিজিএল এর পরীক্ষা দিয়েছে, তার লাগবে নিজস্ব হোম লোকেশন, তার লাগবে ডিজায়ার্ড পোস্ট, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেম লেভেল পে লেভেলের পোস্ট থেকে জিএসটি যখন সেম পে লেভেলের পোস্ট, জিএসটির সাথে যেগুলো আমাদের কিছু আইটিস ইনকাম ট্যাক্স অফিসারদের কয়েকটা পোস্ট আছে সেম লেভেল পে লেভেলের, তো ওখান থেকে ওখানে যাওয়ার জন্য, মানে একটা সেম লেভেলের এক্সামেতে, মানে পে লেভেল থেকে সেম পে লেভেলের আর একটা চাকরিতে যাওয়ার জন্য আমার কি সিজিএল দেওয়ার কোনো দরকার ছিল, বা সেরকমই পোস্ট প্রেফারেন্স দেওয়ার কি দরকার ছিল? এগুলো তো এসএসসি কে দেখতে হবে। নেক্সট হচ্ছে রিপিটাররা যখন বেশ কিছু যারা কোটাতে আছে, আমি কিন্তু কোটার খিলাফ নই, জেনারেলদের আমি নিজে জেনারেল বলে আমি কোটাদের ব্যাপারে বিরুদ্ধে কথা বলবো, একদমই নয়, কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখো, যে ছেলেটি কোটায় রয়েছে তার একটা এজ রিল্যাক্সেশন রয়েছে, ঠিক, ওকে, এবারে যখন টাই হলো, নতুন একটা ছেলে, সেও কিন্তু কোটার, সেও এসসি, আর একজন এসসি ছেলে আগেও পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছে, ঠিক আছে, আবার পরীক্ষা দিয়েছে এসসি দিয়ে, ও নিজে ক্যাটাগরি দিয়ে পরীক্ষা দিয়েছে, তার তো এজটা বেড়ে গেছে, তাদের মধ্যে টাই হলো, নতুন ছেলে আর পুরনো ছেলে টাই হলো। তো যে ছেলেটার বয়স বেশি, সবকিছু মিলিয়ে যাওয়ার পরে ধরো টাই মানে পুরো টাই, ফুল টাই, টিয়ার 2 টাই, সব সেশন 1 টাই, সব টাই হয়ে গেল। টাই হওয়ার পরে তো এজ প্রেফারেন্স যার বেশি, যার এজ বেশি হয়ে গেছে, তো এও এজ রিল্যাক্সেশন পাচ্ছে, নতুন ছেলেটাও এজ রিল্যাক্সেশন পাচ্ছে, কিন্তু ও নতুন ছেলেটার থেকে এগিয়ে যাবে। বোঝার চেষ্টা করো, রিপিটারদের সাথে কোনো ব্যাপারই নেই এখানে, রিপিটারদের ব্যাপারই নেই। এবার যদি বলে স্যার রিপিটাররা প্রচুর পরীক্ষা দিয়েছে ওই জন্য এত বেশি বেড়ে গেছে, ওকে, তাহলে এটা তো এসএসসিও জানে, আমরাও জানি, এসএসসিও জানে, তাহলে কোশ্চেনের যে লেভেল, এই যে সেম লেভেলের প্রশ্ন,
প্রত্যেক বছর ধরে ধরে চলছে, এইটাকে তো একটু চেঞ্জ করতে হবে, তাহলে তো রিপিটারদের এই জায়গাটাকে আমরা নিউট্রালাইজ করতে পারি। এটা তো এসএসসি, আমরা তো কোশ্চেন সেট করি না, ব্যবস্থা তো আমাদের হাতে নেই, তাহলে তো এটা এসএসসি কে করা উচিত। যখন তিনি দেখতে পাচ্ছেন 3-4 বছর ধরে এই হচ্ছে, তাহলে সেটা তো করা উচিত, ঠিক কি না? কেউ এমটিএস থেকে সিজিএল নিতে চায়, কোনো ব্যাপার না, সিএইচএসএল থেকে সিজিএল কোনো ব্যাপার না, গ্রোথ চাইছে, হতেই পারে। সেম পে লেভেল আর একজন একই পরীক্ষা দিয়ে একই পে লেভেলে গিয়ে পোস্ট প্রেফারেন্স করে একই জায়গায় চাকরি পাচ্ছে, মানে ব্যাপারটা তো সেই একই দাঁড়ালো না, তো একটা জায়গায় নষ্ট হলো। নেক্সট হচ্ছে কতজনকে কোয়ালিফাই করানো হচ্ছে। টোটাল যারা আমরা বছর বছর দেখতে পাচ্ছি, টোটাল ভ্যাকেন্সি কোনোদিনই ফুলফিল হচ্ছে না ভাই, টোটাল ভ্যাকেন্সি কোনোদিন ফুলফিল হচ্ছে না, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি ফুলফিল না হওয়ার কারণে কি কি অসুবিধা হচ্ছে? যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, OHVS তোমরা জানো, এই ধরনের পোস্টের গুলোর ক্ষেত্রে প্রচন্ড প্রভাব পড়ছে যখন 3-4 বছর ধরে সেম লেভেলের কোশ্চেন চলে যাচ্ছে। এবারে আমরা এটাও জানি যে একজন ইউআর বা জেনারেল কাট অফ যিনি সুস্থ, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ, ঠিক আছে, তার থেকে যে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট, তার তো চোখে দেখতে প্রবলেম আছে, তার কাছে স্ক্রাইব আছে, তার হয়ে কেউ পরীক্ষা দিচ্ছে, খুব ভালো কথা, কোনো ব্যাপার না। ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের নাম্বার বা ওইজ এর নাম্বার কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, সমস্ত পোস্টের ক্ষেত্রে নয়, ইউআর কাট অফ থেকে বেড়ে গেছে, ঠিক আছে, যাহাই মানলাম এটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু সেটা কজনের হতে পারে, সেটা কজনের হতে পারে, তাই না? তো এবারে ব্যাপারটা হচ্ছে সেই কাট অফটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদের বিরুদ্ধে আমি কথা বলছি না, কিন্তু কিছু এই ধরনের সেম লেভেলের কোয়েশ্চেন্স এবং রিপিটার সহ বিভিন্ন সেম লেভেলের কোয়েশ্চেন্স একই জায়গায় একই পে লেভেলে সবসময় পোস্ট প্রেফারেন্স দিয়ে যখন রিপিটার্সরা চাকরি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যেগুলো ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট মানে এই ধরনের কোটাসগুলো তো হচ্ছে, ওগুলো সেম জিনিস, এটা যেমন ইউআরএ হচ্ছে ওদের ক্ষেত্রেও হচ্ছে, তো ওই পোস্টগুলো তো মার খেয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? এইবারে দেখো, আমি যদি ইউআর নিয়ে কথা বলি, তোমরা যদি 2022, 23, 24 দেখো, প্রচুর পোস্ট খালি আছে, কিন্তু সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করছে না, বলছে আমাদের ক্যারি ফরওয়ার্ড হবে। 2022-এই বলা হয়েছিল যে যদি কোনো পোস্ট ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে সেটা পরের বছর ক্যারি ফরওয়ার্ড হবে, কিন্তু সেটা কোথায় হচ্ছে ক্যারি ফরওয়ার্ড? আগের বছর 31,006 ভ্যাকেন্সি ছিল 2023-এ, 2024-এ 18,000 সামথিং। যখন ওইখানে যে পোস্টগুলো বাকি ছিল, তো সেটা 18,000 সামথিং এ এসে কিছু বাড়াতে পারলো না। তো এই ব্যাপারগুলো আমাদের প্রথম থেকে শুরু থেকে ধরে 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 এই পয়েন্টসগুলো আমাদেরকে বলতে হবে, আওয়াজ তুলতে হবে। নেক্সট এবার চলে আসবো পরবর্তী জিনিস, কয়েকটা উদাহরণ দেখাই নর্মালাইজেশনে। এটা খুবই নর্মাল জিনিস, এটা ভাই হতেই পারে। তুমি দেখতে পাচ্ছ সেকশন 1-এ র স্কোর 163, ঠিক আছে, সেকশন 1 নর্মালাইজ স্কোর কত? 158। ওকে, ব্যাপারটা ঠিক আছে, 6 নাম্বার মোটামুটি এদিক ওদিক হয়েছে, 6 নাম্বার কমে গেছে, ঠিক আছে। এখানে সেকশন 2-তে র স্কোর ছিল 153, নর্মালাইজ স্কোর 140। এটা একটা নর্মাল নর্মালাইজেশন ভাই, এটা কেন দেখাচ্ছি? কারণ হচ্ছে এটা নর্মাল নর্মালাইজেশন, ঠিক আছে। এইবারে আমি যদি দেখি কয়েকটা আমি নর্মালাইজেশন দেখাচ্ছি, এবারে দেখো 124 কোয়ান্টে পেয়েছে, ভালো করে দেখে নাও, আশা করি দেখতে পাচ্ছ। 124 কোয়ান্টে, কোয়ান্টিটিভ অ্যাবিলিটি নর্মালাইজ স্কোর হয়েছে -140। কিভাবে হচ্ছে? ভুল প্রশ্নের জন্য, কারণ ওগুলো পরে ঠিক হয়েছে বলে ওরগুলো ভুল হয়ে গেছে ওই জন্য, সেটা তো আমাদের দায় কি সেটা? নেক্সট পরেরটা দেখো, 152 কোয়ান্টিটিভ অ্যাবিলিটিস র স্কোর, কোয়ান্টিটিভ অ্যাবিলিটি নর্মালাইজ স্কোর 1.277921। ভাই কতগুলো ভুল হতে পারে একটা মানুষের? কতগুলো ভুল হতে পারে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো, অদ্ভুত লাগছে না? নেক্সট 156 কোয়ান্টিটিভ অ্যাবিলিটিস র স্কোর 156 হয়েছিল, নর্মালাইজ স্কোর হয়ে দাঁড়িয়েছে 24। কি করবে তুমি? ইংরেজি যেমন বেড়েছে, ওকে 47 থেকে 52 বাড়ছে, কিন্তু খুব কম ভাই, বাড়ছে 5 যাদের বাড়ার, যারা ঠিকঠাকভাবে র স্কোর দেখে এসেছিল, ভেবেছিল ভালো পোস্ট পাবে, পোস্ট প্রেফারেন্সও দিয়েছে, ও আর কোনো পোস্টে পাবে? ও তো পোস্ট প্রেফারেন্স তো ভালোই দিয়েছে, মোটামুটি যেগুলো জেএসও বা এএসও ছাড়া যে পোস্টগুলো রয়েছে 28 বছরের মধ্যে, যেগুলো 28 বছরের, তো ভালোই কয়েকটা পোস্ট পাবে, তো দিয়েছে ও সেখানে। এবারে তারপরে দেখো ইংরেজিতে পেয়েছে মোটামুটি 5 নম্বর বেড়েছে। তুমি কোয়ান্টের ব্যাপারটা দেখো, তো কতগুলো ভুল হতে পারে একটা মানুষের। নেক্সট দেখো পরবর্তী, এখানে র স্কোর 132। এবারে দেখো আসল জিনিস, র স্কোর 132 বলছে নাকি ইজি শিফট যাদের হয়েছে তাদের
কতটা নাম্বার বেড়েছে দেখো, 132 থেকে 167। 167ই আছে মনে হয় নাকি? হ্যাঁ 167, এখানে একটু ব্লার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? সেকশন 1-এ এবার দেখো, সেকশন 1-এ 151 র স্কোর, সেকশন 2-তে নর্মালাইজ স্কোর কত হয়ে গেছে? 172, 20 নম্বর নর্মালাইজেশন স্কোর, 20 নম্বর। ঠিক আছে, চলো এবারে আমরা এসএসসি পোস্ট অ্যান্ড ইয়ার ওয়াইজ কাট অফটা দেখি। ভাই আমরা তো আইনস্টাইন জন্ম দিচ্ছি ভাই, ছোট পোস্ট বড় পোস্ট। ছোট পোস্টে আগে দেখাই, ছোট পোস্টে ভালো করে দেখো, এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা ছোট পোস্ট ধরে নিলাম, সিএইচএসএল থেকে এসছে এটা, আর এটা হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। 2024-এ ইউআর এর কাট অফ 335, 341, টিএ পিএ হচ্ছে 335। 2023-এ কত ছিল? 291, 306। জাম্পটা দেখে নিতে পারো, জাম্পটা দেখো। হ্যাঁ এখন তুমি অনেকে বলবে যে স্যার এবার তো 18,000 ভ্যাকেন্সিস, তখন ছিল কত 33,000 সামথিং ছিল, অনেক বেশি ভ্যাকেন্সিস ছিল। ভালো কথা, সেগুলো তো আবার ফাঁকা পোস্টগুলো ভর্তিও হয়নি, বলে যে ক্যারি ফরওয়ার্ড হবে, তাও হয়নি। এইবারে হচ্ছে যে 335, 291 দিয়ে 44, 341, 306 দিয়ে তারপর 35 ডিফারেন্স। বড় পোস্টে দেখি জিএসটি 348, ঠিক আছে, 20,000 ভ্যাকেন্সি এদিক ওদিক, তো 20,000 ভ্যাকেন্সি বেড়েছে বলে ডিফারেন্স 44 আর 35। এটা 2018 সালে হয়েছিল, তখন 17 নম্বর বাড়তো। 2018 সালে একটা আমরা সবাই পাগল হয়েছিল, 2018 সিজি এসএসসি, তুমি সিজিএল দেখো, তখন নর্মালাইজ করে 17 বেড়েছিল, 17 থেকে 18 বেড়েছিল ম্যাক্সিমাম। এখানে কতটা বেড়েছে? 2017 থেকে 18 যখন আমরা দেখেছিলাম, প্রায় বলতে পারো যে কাট অফ মোটামুটি একটু এদিক ওদিক ছিল, সরি ভ্যাকেন্সি একটু মোটামুটি কম বেশি ছিল, তো সেখানে 17 নম্বর মোটামুটি জাম্প হয়েছে। এখানে কত জাম্প দেখে নাও, এএসও জিএসটিতে 348, 310, 38 নম্বর বেড়েছে, মানে 38 কাট অফের ডিফারেন্স হয়েছে। এএসও এমইএ এবং এএসও সিএসএস সব থেকে বড় পোস্ট এই দুটো, 362, 353। 2023 ছিল 331, 320। জাম্প দেখো, মানে বোঝার চেষ্টা করো তুমি একটু ব্যাপার। রিপিটার্স হলেও, রিপিটার্স হোক, আমি মেনে নিলাম সব রিপিটার্স পরীক্ষা দিয়েছে, সবার রিপিটার্স ধরে নিলাম, কিন্তু কি করে সম্ভব? এটা একমাত্রই সম্ভব যদি কোশ্চেন না পাল্টানো হয়। কোশ্চেন যদি 10th প্লাসের লেভেলে হয় তাহলে তো ভাই ঠিকই আছে, কারণ কি এরা যারা পরীক্ষা দিয়েছে মোটামুটি 34 থেকে 40% সবাই মোটামুটি এমটিএস বা সিএইচএসএল এ আছে, ওদের চাকরি আছে। এটা আমি বলছি না, নিউজ পেপার দেখে নাও, পেয়ে যাবে। বড় এবারে দেখে নাও, এখানে আইটি অফিসার যেটা রয়েছে, খুব জনপ্রিয় পোস্ট, সবাই এটাতে অ্যাপ্লাই করে, পোস্ট প্রেফারেন্স সবাই এটাতে খুব দেয়। 357, 2023 325, 32 নম্বর ডিফারেন্স হয়েছে, 32 নাম্বার ডিফারেন্স 2023 থেকে 2024-এ। 20,000 ভ্যাকেন্সি, তার মধ্যে এবারও ভর্তি করতে পারবে না পুরোটা। তারপরে চলো নেক্সট, কারণ কি যখন কেউ পোস্টে জয়েন করে না ওটা ফাঁকা থেকে যায়, কিন্তু তারপরে আর ওটা নিয়ে কোনো নাড়াচাড়া হয় না। এবারে ব্যাপারটা হচ্ছে ভুল প্রশ্ন এবং উত্তর পরিবর্তন নিয়ে একটু কথা বলা যাক। 18 জানুয়ারি এবং 20 জানুয়ারিতে 9টা কোশ্চেন হয়েছে এবং 10টা কোশ্চেন আমাদের ভুল প্রশ্ন হয়েছে, যার জন্য এসএসসি সবাইকে নম্বর দিয়ে দিয়েছে, সবাইকে ফ্রি নম্বর, ফ্রি মার্কস। এই 9-10 নাম্বার পুরো ফ্রি মার্কস, যতজন ওই শিফটে পরীক্ষা দিয়েছিল। বাকি শিফটেরদের কি হবে? বাকি শিফটেদের সাথে কি এটা অন্যায় হচ্ছে না? ঠিক আছে, এই শিফটেই থাকলাম, বাকি শিফটে গেলাম না। চলো, ব্যাপারটা হচ্ছে না দেখে ফ্রি নম্বর দেওয়া হয়েছে, কারণ এই 9 থেকে 10 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে এখানে 4টা কোয়েশ্চেন ঠিকই ছিল, কারেক্ট ছিল কোয়েশ্চেন, অ্যান্সারও কারেক্ট ছিল, কিন্তু কি বলতো ব্যাপারটা হচ্ছে চ্যালেঞ্জ করো তো, ছেলেমেয়েরা চ্যালেঞ্জ করে। এবারে চ্যালেঞ্জ যেটাতে ধরো এই 18 জানুয়ারি ওই কোশ্চেনগুলোতে, মানে ওই কোশ্চেনগুলোতে সব থেকে বেশি চ্যালেঞ্জ হয়েছে। সাপোজ মেজরিটি চ্যালেঞ্জ যেটাকে বলি, মেজরিটি চ্যালেঞ্জ, ওরা মেজরিটি দেখে অ্যান্সার পাল্টে দিল, মানে পুরো ফ্রি নাম্বার দিয়ে দিল, দেখলো না যে কোশ্চেনটা আদৌ ঠিক কি ঠিক না। এই 20 জানুয়ারিতে 10টা কোয়েশ্চেন আমাদের ছিল, যার মধ্যে 10টার মধ্যে ভাবতে পারবে না টোটাল 6টা কোশ্চেন ঠিক, কারেক্ট। কিন্তু যেহেতু এখানে আমি দেখি, সব প্রমাণ আছে আমার কাছে, দেখিয়ে দেবো আমি টোটাল ইয়ে থেকে, মানে কোর্টের ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দেবো জিনিসটা কি করে হচ্ছে, দেখেই না যে ঠিকঠাক কিনা ভুল কিনা, ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে। এবার এটা তো প্রবলেমটা কি হলো, একটি ছেলে যে এই 9টা কোশ্চেন ঠিক করেছিল,
9টা কোশ্চেনই কারেক্ট করেছিল, ও নম্বর পেল, ও 9 3 নং 27 নম্বর পেল, 3 নম্বর করে তো 27 নম্বর পেল। যে এই 9টা কোশ্চেন ভুল করেছিল তার তো নেগেটিভও খেয়েছিল। নেগেটিভ খাওয়া মানে 3 নম্বর একে মাইনাস হবে, কারণ কোশ্চেনটা ভুল, মানে ও ভুল করেছে, প্লাস নেগেটিভ -1 -4, তাহলে -4 যদি হয় তাহলে 4 নং 36 নম্বর। এই পুরো 36 নম্বর যে ছেলেটা ভুল করেছিল, এই 9টা কোশ্চেনই ভুল করে দিয়েছিল, তারপর 36 নম্বর বেড়ে গেল, প্রায় 36 নম্বর বেড়ে গেল, এর নম্বর একই থাকলো যা ছিল। ওর তো আর বাড়লো না রে ভাই, যে ভুল করেছিল তার তো বেড়ে গেল 36 নম্বর, 4 নং 36। কেন 4 নং 36 হলো? কারণ নেগেটিভটা খেয়েছিল, যে ও নেগেটিভটা তো গুনতে হবে, 36 নম্বর হয়ে গেল না। 30 নম্বর তো কেন, মানে 9 নম্বরের মধ্যে 3 নং 27 কেন ধরবো? আমি 10 ধরে নিলাম রাউন্ড, মানে যদি 9 ধরো তো 3 নং 27, ঠিক আছে, কিন্তু ওর তো -4 করে আরো গেছিল তো যখন ভুল করেছিল, তো 4 দিয়ে গুণ করবো, তো কত বেড়ে গেল? ওই 1 নম্বরটা যেটা -2 ওটাও তো পাবে, ওটাও তো কেটে বাদ হয়ে গেছিল না, তো কত নাম্বার বেড়ে গেল? 36। এবার বুঝতে পারছো কেন এইরকম র স্কোর থেকে অনেকের নাম্বার এত বেশি, আবার যারা ভালো পরীক্ষা দিয়ে র স্কোর খুব ভালো তাদের নাম্বার কত কম। এই জিনিসটা কি আমাদের দায়? নেক্সট হচ্ছে উত্তর পরিবর্তন। 18 থেকে 19 খানা উত্তর পরিবর্তন হয়েছে, যার জন্য র স্কোর আর নর্মালাইজেশন স্কোর কারণ মিলছে না। কি করে মিলবে এমা? 18 থেকে 19টা উত্তর মানে বুঝতে পারছো, আমি যদি 18 ধরি, কমটাই ধরলাম, 54 নম্বর এদিক ওদিক হয়ে গেছে, 54 নম্বর এদিক ওদিক হয়ে গেছে। এবার এই ভুল প্রশ্নের প্রমাণ আমি তোমাদেরকে দিচ্ছি, চলো। এটা 2023-এ সুপ্রিম কোর্টে এসএসসির এগেনস্টে একটা রায় বেরিয়েছিল, মানে বহু ছেলেমেয়েরা চ্যালেঞ্জ করেছে, পিআইএল ফেলেছিল যে এরকম ভুল কোশ্চেনের ব্যাপার। দেখো কি করছে, দেখো জিনিসটা আমি এখনো দেখিয়ে দিচ্ছি। আমি ইংরেজিটা বুঝি তো, আমি ইংরেজিটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আমি অঙ্কের দিকে যাব না, ঠিক আছে। এই যে এখানে সিজিএল এর ডিসক্রিপেন্সি হয়েছে পুরো, এখানে দেখে নাও, শুভম পাল অ্যান্ড ওআরএস, তোমরা গুগলেই আছে, গুগলে দেখে নিতে পারো। দেখো কিভাবে কন্টেন্ট এরর, দেখো কন্টেন্ট এরর, কোশ্চেন আইডি, এই দেখো জেনারেল অ্যাওয়ারনেস, হুইচ অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্ট, টেন্টেটিভ অ্যান্সার কি ছিল? পার্সোনাল ইনকাম, ফাইনাল অ্যান্সার কি হচ্ছে? গ্রস ইনকাম। বুঝতে পারছো কোশ্চেনটা? দেখো এটা করো, এটা তো জেনারেল অ্যাওয়ারনেস এর কোশ্চেন। চলো নিচে যাই, আরো আছে, চিন্তা নেই। এনসিইআরটি টেক্সট বই দেখে দেখে করতে হয়েছে, এই যে ইনি, মানে যিনি আমাদের লয়ার, তিনি শুভম পাল, তিনি করছেন এটা। এনসিইআরটি দেখে খুঁজে বার করে করে দিতে হচ্ছে। দেখো, সিনেমা প্রোভাইডস দ্য মোস্ট ইউনিভার্সাল এন্টারটেনমেন্ট। ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে, সিনেমা প্রোভাইডস মোস্ট ইউনিভার্সাল এন্টারটেনমেন্ট। এখানে ইউনিভার্সাল আমরা সকলেই জানি একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। কি হচ্ছে ব্যাপারটা দেখো, এটা 2023-এর এ দেখাচ্ছে, এরকম বেরোবে, এবারও বেরোবে, আমাদেরকে করতে হবে, এটা আবার করতে হবে আমাদেরকে, ঠিক আছে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, দেখো জিনিসটা, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে মোস্ট দিতে নেই, অলরেডি সুপারলেটিভ তো, পারফেক্ট ও ইউনিভার্সাল সব সুপারলেটিভ, তাই না? এবারে দেখো এখানে এ ইউনিভার্সাল হওয়া উচিত, কারণ এটা কারেকশন দরকার। টেন্টেটিভ অ্যান্সারতে এ ইউনিভার্সাল ঠিক করেছিল, কিন্তু লোকজন মিলে গিয়ে কি করেছে? চ্যালেঞ্জ করেছে, ও অনেক বেশি চ্যালেঞ্জ করেছে, তো ওই জন্য চেঞ্জ করে দিয়ে ফাইনাল অ্যান্সার কি? নো কারেকশন রিকোয়ার্ড। যারা ঠিক করেছিল তাদের তো মাইনাস হয়ে গেল, তারা কি পাবে ওটা নাম্বারটা? আর পেলো না তো, ও তো নেগেটিভও খাবে, নেগেটিভও খাবে, যে ঠিক করেছিল সে নেগেটিভও খাবে। দেখো এই জিনিসটাই হচ্ছে। এবার দেখো আর একটা জিনিস, দেখো এই কোশ্চেন আইডি দিয়ে তুলে দিয়েছে। দেখো, থ্রো এ রাউন্ডার স্টোন টু ক্রিয়েট রিপলস ইন দ্য ওয়াটার। এখানে তোমাকে এরর খুঁজতে হবে, মানে বলতে চাইছে যে দ্য গিভেন সেন্টেন্স হ্যাজ এন চুজ দ্য অপশন দ্যাট কারেক্টস দ্য এরর। কোন সেন্টেন্সটাকে কারেক্ট করেছে? থ্রো এ রাউন্ডার স্টোন টু ক্রিয়েট রিপলস ইন দ্য ওয়াটার। টেন্টেটিভ অ্যান্সার কি? থ্রো এ রাউন্ড স্টোন টু ক্রিয়েট রিপলস ইন দ্য ওয়াটার, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, ফর দ্য কোয়েশ্চেন ডিসক্রিপেন্সিজ ফাউন্ড ইন কোয়েশ্চেন অ্যান্সার ফুল মার্কস ইজ বিং অ্যাওয়ার্ডেড অল ক্যান্ডিডেটস। যে ভুল করেছিল এই কোশ্চেনটা, ঠিক আছে, সে তো নম্বর পেয়ে গেল, আর যে ঠিক করেছে তার কোনো নম্বর পারলো না।
ব্যাপারটা বোঝো। ও যখন ভুল হয়েছিল টেন্টেটিভ অ্যান্সার কিতে, ওর যে রস করতে বেরিয়েছিল ওটা নেগেটিভ খেয়ে বেরিয়েছিল। এবারে যখন সবাইকে নম্বরটা দিয়ে দিল, তো ওকেও তো নম্বরটা দিচ্ছে, তো নাম মাইনাস যেটা খেয়েছে ওটার সাথে নিয়ে নম্বরটা পাচ্ছে, তাহলে কত নাম্বার করে বেরিয়ে যাচ্ছে ভাবো। এরকমই তো, এরকম কটা কোশ্চেন আসতে পারে। দেখো কটা কোশ্চেন আরো আছে ভাই, কোশ্চেনের পর কোশ্চেন 2023-এ। সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স প্যাসিভ ভয়েস। অ্যাক্সেস ডিনাইড। Let it be known that access will be denied. Access has been denied. Access is being denied. Let the access be denied. তো অ্যাক্সেস ডিনাই বলেছে, অ্যান্সার লেট দ্য অ্যাক্সেস বি ডিনাইড। তারপরে কি হয়ে গেল, লেট দ্য অ্যাক্সেস বি ডিনাইড। ভালো করে দেখো ফাইনাল অ্যান্সার, টেন্টেটিভ অ্যান্সার কি, লেট দ্য অ্যাক্সেস বি ডিনাইড, একই, ঠিক আছে। এটাতে কোনো রকম কিছু নেই। সিস সোফার কোয়েশ্চেনারি 2443117 ইংলিশ সাবজেক্ট ইজ কনসার্ন, দ্য টেন্টেটিভ অ্যান্সার কি অ্যান্ড দ্য ফাইনাল অ্যান্সার কি। ডেপিক্টেড অ্যান্সার নাম্বার 4, লেট দ্য অ্যাক্সেস বি ডিনাইড, ঠিক আছে, লেট দ্য অ্যাক্সেস বি ডিনাইড অ্যাজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে আমাদের যে অ্যানাদার কোয়েশ্চেন যেটা বলেছে, তো এখানে যেটা বলা হয়েছে, মিসেস হিংরানি সাবমিটস দ্যাট আ কোয়েশ্চেন ইটসেলফ বিইং ইন প্যাসিভ ভয়েস। অবভিয়াসলি না, তো অ্যাক্সেস ডিনাইড তো অলরেডি প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্সেস ডিনাইড তো অলরেডি প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্সেস ডিনাইড মানে কি, অ্যাক্সেস ইজ ডিনাইড, অ্যাক্সেসটাকে ডিনাই করা হলো, হওয়া মানেই প্যাসিভ ভয়েস। তাহলে যদি প্যাসিভ ভয়েসই হয়, যদি প্যাসিভ ভয়েসই হয়, তাহলে এটাতে লোকজন চ্যালেঞ্জ করেছে, নম্বর দিয়ে দিয়েছে, তার ফাইনাল অ্যান্সার কিতে এটাই দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে আমি এখন প্যাসিভ ভয়েস কি করব, এটাকে জিনিসটাই তো প্যাসিভ আছে। এ দেখো কোশ্চেনটা ভুল না, কোশ্চেনটা ভুল কি না, তো যারা ভুলভাল করেছে কিছু একটা, ওটা তো ওর দোষ নয়, কারণ ও তো বুঝতেই পারেনি। ছেলে পেলে তো অ্যান্সার করবে, অ্যান্সার তো করে আসতে হবে। নেক্সট, এই দেখো ম্যাথমেটিক্যাল এবিলিটিজ এর কোয়েশ্চেন দিয়েছে, সেট থিওরি কোয়েশ্চেন। এখানে তোমাদের সেট থিওরি দেখে নাও, এখানে বলে দিয়েছে সমস্ত কিছু, এখানে ডেটা দেয়া আছে পুরোপুরি, তোমরা দেখে নিতে পারো। হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ডস ক্যান বি ফর্মড উইথ হকি, হ্যান্ড ত্যান সব দিয়েছে। দেখো অ্যান্সার, টেন্টেটিভ অ্যান্সার কি, টেন্টেটিভ অ্যান্সার কি 1, ফাইনাল অ্যান্সার কি 2। Regard as how many meaningful English words can be second, fourth, fifth and sixth letters of the word when counted from left to right. The tentative answer key gave 1 as the answer. However, in the final key answer is 2. Learn Senior Council submits the tentative answer 1 is the correct answer. এটা কারেক্টই ছিল, কিন্তু যেহেতু এখানে সবাই মিলে চ্যালেঞ্জ করেছে, ছেলেবেলে কেউ চ্যালেঞ্জ করেছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা চ্যালেঞ্জ করেছে, পাল্টে দিয়েছে, দেখেও নি, চেকও করেনি। তো এইরকম যদি চলতে থাকে তাহলে ভাই তো বলে দিই কি পরীক্ষা নেব না, চাকরি দিতে চাইছি না, আমরা পরীক্ষা নেব না, আমরা বলে দিক, কেন ছেলে মেয়েদের অন্য পরীক্ষা দেবো, কম যেগুলো সিএচএসএল এমটিএস ওগুলো পরীক্ষা দেবো, ওখান থেকে সব চলে সিজিএল চলে যাচ্ছে রিপিটার্সরা, তো একদিন চলে যাক ওখানে, সিএচএসএল এমটিএস দেবো আমরা। অদ্ভুত ব্যাপার। এবারে দেখো এখানে একটা জিনিস, তাহলে আমরা কি করণীয়, এবার দেখো কি করণীয়, সেটা হচ্ছে যেটা আমাদেরকে করতে পারি, এক, যতজন তোমরা এরকম এইরকম ভোগান্তি ভুগছো, যারা এরকম পরিস্থিতিতে পড়ে আছো, প্রথমত আরটিআই করো। আরটিআই কিভাবে করতে হয় তোমরা এটা গুগলে পেয়ে যাবে, দরকার পড়লে আমি তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো কি করে আরটিআই করতে হয়, খুব সহজ ব্যাপার, আরটিআই করা এমন কিছু বড় ব্যাপার নয়। যে পোস্টের এগেনস্টে, যে পরীক্ষার এগেনস্টে তুমি আরটিআই করতে চাও তুমি করে দিতে পারো। ইমেল অবশ্যই আমরা শুরু করব, শুরু হয়ে গেছে অলরেডি আমাদের চ্যানেল থেকে। সোশ্যাল মিডিয়া অবশ্যই তোমরা সাহায্য নিতে পারো, এবং কোর্ট কেস এটা ভাই করতেই হবে, এটা চাই আমাদের এবারে, কারণ আবার দেখতে পেলে তো আগের কোর্ট কেস 2023-এরটা কিভাবে যেভাবে বেরিয়েছে ওভাবেই সেভাবে বেরিয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে স্যার তাহলে কি রি এক্সাম হবে, রি এক্সাম হলে ওকে, কিন্তু রি এক্সাম হলে আবার এরকম হবে না, কে গ্যারান্টি দিচ্ছে। নেক্সট, যেগুলো ওয়েটিং লিস্ট আছে, যেটা ফিল আপ হলো না, তাদের জন্য কি একটা ওয়েটিং লিস্ট বার করা যাবে? যদি ওয়েটিং লিস্ট বেরিয়ে যায় তাহলে বুঝে নাও সামনের বছর আবার তারা একটা দুঃখী ভাব করে বলবে না আমরা তো ওয়েটিং লিস্টে নিয়ে নিয়েছিলাম, তাই আমরা 2025-এ ভালো ভ্যাকেন্সিস বের করতে পারিনি। আরে ভাই 2020 থেকে চলছে ফাঁকা পোস্ট, যারা জয়েন করেনি, তো কারণ কি ও কম পোস্টে পেয়েছে, ধরো কেউ সিজিএল দিল, বেশি ভেবেছিল এবারে বড় পোস্টে যাব, কিন্তু কম পোস্টের জন্য ওর কাট অফ গেছে, ও তো ওটা আর যাবে না, ওই পোস্টটাতে ফাঁকা থেকে গেল। তো ওগুলোর জন্য যদি ওয়েটিং লিস্ট আমরা এখন বার করে তাহলে সামনের বছর বাহানা দেবে। তো এইটা আর একটা জিনিস, যেটা ওয়েটিং লিস্টের একটা রিস্ক আছে, তবে আমার মনে হয় ওয়েটিং লিস্ট বার করা উচিত, অবশ্যই উচিত, কারণ এই বছরের
24-এর বছরের ছেলে মেয়েদের সাথে, এবং 2023-এও হয়েছে, 2024-এ হয়েছে, ভাই আর নেওয়া যাচ্ছে না। কারণ 2 বছর হয়ে গেছে, অনেকের কিন্তু বয়স প্রান্তিক জায়গায় চলেছে, টার্মিনাল জায়গায়, এরপরে পরীক্ষা দিতে পারবে না। তাহলে বা এক বছর বেঁচে আছে, কি করবে? তাদের জন্য ওয়েটিং লিস্টটা বার করা উচিত। কঠিন সত্য, কিছু করার নেই, কিছু কিছু জিনিস খারাপ, মানে এরকম খারাপ পরিস্থিতিতে খারাপ বা কঠিন ডিসিশন নিতে হয়। নেক্সট আর একটা ব্যাপার যেটা হচ্ছে গিয়ে যে আমরা কি লিখবো, এসএসসি সিজিএল স্ক্যাম অবশ্যই লিখে তোমরা শুরু করে দাও, আমরাও আছি। আর যারা যারা তোমরা ডেটা পাঠাতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে ডেটা পাঠাবে, অবশ্যই ডেটা পাঠাবে। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে রি এক্সাম হোক বা ওয়েটিং লিস্ট হোক, একটা জিনিস করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে এটা করতেই হবে যে টিয়ার টু একটা শিফটে নিতে হবে। কারণ কি, টিয়ার 2-তে তো আর লাখ ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে না রে। টিয়ার 2-তে তো আমরা জেনে শুনে কতজন হয়, কেউ 84,000, 1 লাখ ধরে নিলাম, 1,12,000 ধরে নিলাম, 1,12,000 ছেলে মেয়ের সারা ভারতবর্ষে একদিনে একটা শিফটে টিয়ার 2 নেওয়া যাবে না। টিয়ার 2 তো এখনকার দিনে ডেসক্রিপটিভও নেই। টিয়ার 2 নেওয়ার পর তারপরে টাইপিং করুক, শান্তমনা টাইপিং দেবে, এটা টাইপিংটা অন্যদিন করুক, কিন্তু টিয়ার 2-র ওপর তো আমাদের মার্কসটা ডিপেন্ড করছে, টাইপিংটা তো আমাদের জাস্ট কোয়ালিফাই করতে হয়, টিয়ার 2-র ওপর মার্কস ডিপেন্ড করছে। তো এটা একটা শিফটেই করুক, তো একটা শিফটে করলে আর নর্মালাইজেশন করতে হবে না, নর্মালাইজেশন বাদ, ব্যাস ঝামেলা খতম, নর্মালাইজেশন টিয়ার 1-এ করুন। সেকেন্ড জিনিস হচ্ছে লেভেল। ভাই টিয়ার 1-এ কোয়েশ্চেন যদি আমাকে টিয়ার 2-তেই করতে হয়, তাহলে একবারে টিয়ার 2-ই নিক, একবারে টিয়ার 2-ই নিয়ে নিক, কঠিনভাবে পরীক্ষা দেবে। এবার এগুলো করতে যদি খুব বেশি টাকা লাগে, তাহলে সেক্ষেত্রে 100 টাকা আমাদের তো লাগে ফর্ম ফিল আপে, সেই জায়গায় 300 টাকা দিয়ে দিক, অসুবিধার কিছু নেই, ভালোই তো পোস্ট, সিজিএল তো খারাপ পোস্ট নয়, খারাপ চাকরি নয়, ছেলেমেয়েরা দিয়ে দেবে 300 টাকা ফর্ম ফিল আপ করে। কিন্তু এটা যাই হোক, এগুলো মানে এটা তো আমার মানে যতদূর মনে হচ্ছে যে টাকা কামানোর ধান্দা এগুলো। কারণ তুমি যতবার দেবে ভুলভাল প্রশ্ন, যখনই দেবে যে এই জিনিসটাতে একটা তো ভালো বিজনেস, এটা ভুল প্রশ্ন দেবে, চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জে তো 100 টাকা করে লাগছে, আর যেখানে বেশি চ্যালেঞ্জ হচ্ছে সেখানে ওই ছেলেমেয়েরা তো টাকা দিয়েছে, ওটা করে দাও, ওটা সবাইকে দিয়ে দাও নাম্বার, ঠিক আছে, যোগ্যদের নম্বর তো কমে যাচ্ছে। তো আমাদেরকে ভাই একটু সিরিয়াস হতে হবে। আমরা যদি সিরিয়াস না হই এই ব্যাপারটায়, আগামী দিনে কিন্তু আরো এরকম ডিসক্রিপেন্সি চলতে থাকবে। তো ওই জন্য তোমাদের সকলকে অনুরোধ, যাদের যাদের সাথে এই ব্যাপারটা হচ্ছে, যারা দেখতে পাচ্ছ, কারো বন্ধু বান্ধবের স্কোর বা নিজের স্কোর যেটাই হোক, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও নিজেদের ডেটা, তোমার র স্কোর কত হয়েছে, বা তোমাদের এখন অ্যান্সার কি তো বেরিয়ে গেছে, অ্যান্সার কি দিয়ে দিয়েছে, 2 দিন আগে দিয়ে দিল, তো অ্যান্সার কি দেখে তোমরা সেই ডেটাগুলো আমাকে পাঠাতে পারো, যত বেশি ডেটা হবে তত বেশি আমরা প্রডিউস করতে পারবো কোর্টে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের জন্য এতটাই থাকলো। তো যাদের যাদের সিজিএল নিয়ে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা এখনো রয়েছে সবার মনে, এসএসসি কে বলবো আমরা আরো খাটতে রাজি আছি, আরো পড়াশোনা করতে রাজি আছি, আপনারা জাস্ট পরীক্ষাটাকে স্বচ্ছভাবে নিন, আর কিছু চাই না। এসএসসি নিয়ে একসময় গর্ব করতাম আমরা, যে দেখুন এসএসসি, অন্যদেরকে আমরা বলতাম যে দেখুন এসএসসি কি সুন্দর পরীক্ষা নেয়, কত সুন্দর আমাদেরকে নিয়োগ করে, এসএসসি ডেসক্রিপটিভ উঠিয়ে আমাদেরকে এমসিকিউ করে দিয়েছে, কত কথা বলতাম এসএসসি নিয়ে, আজকে আমরাই চুপ হয়ে গেছি, স্টুডেন্টরাও বলতে পারছে না কিছু। তো অবশ্যই যেটাই হোক, রি এক্সাম, ওয়েটিং লিস্ট, যেভাবে আপনাদের মনে হয় ঠিক, আপনাদের তো বিবেক বলে একটা কথা আছে, তো বিবেকটা যদি সাড়া দেয়, তো সেই বিবেক অনুযায়ী এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে কিছু ব্যবস্থা আপনাদেরকে করতেই হবে, নিতেই হবে। কারণ আমরা তো আর মানে ইউপিএসসি দিচ্ছি না, ইউপিএসসি, ক্যাট, এগুলো পরীক্ষাতে 96%, 97% লোকের মুখ দেখতে যায়, মানে হ্যাঁ যে ক্যাটে এত পেয়েছে, কিন্তু এখানে তো ভাই মোটামুটি যদি দেখতে মানে 83% ভাই, মানে বোঝার চেষ্টা করো, 350 টোটাল পরীক্ষা যদি হয়, আর যদি বড় পোস্টগুলো ধরেছে সেগুলো ক্ষেত্রে 450, বিকজ ওখানে আলাদা করে পেপার থাকে, 93%, 80% এরকম আসছে আমাদের। তাহলে কোয়েশ্চেনের লেভেল কি, কারা পরীক্ষা দিচ্ছে, তারা কি অলরেডি এই ব্যাপারগুলো মানে এত পরীক্ষা দিয়ে এসছে যে তাদের কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে, এটাও যদি হয় তাহলে কোশ্চেনের লেভেলের করতে হবে, আমাদেরকে সংশোধন করতে হবে, রিফরমেশন দরকার। কারণ এইটা এবারে যে ভ্যাকেন্সিটা কমেছে, ঠিক আছে, মানলাম আমি কাট অফের জন্য বেড়েছে, খুব ভালো কথা, ভ্যাকেন্সি কমলে কাট অফ বাড়ে, এটা একটা ব্যাপার, কিন্তু নর্মালাইজেশনে
নিচে সমস্ত শিফটের মিন নাম্বারটা এসে ভাগ করতে হয়। নর্মালাইজ এসে তো নিচে যদি ডিনোমিনেটর বড় হয়ে যায়, ধরো 1/4 বড় না 1/3 বড়, কোনটা বড়? 1/3 বড়, 1/4 ছোট, কারণ ডিনোমিনেটর আমাদের বেশি হয়ে গেলে কি হয়ে যায়, নম্বর ছোট হয়ে যায়। তো এখানে যদি আমরা দেখি যে ভ্যাকেন্সিস যদি কম হয়, ঠিক আছে, মানলাম বেড়ে যাচ্ছে, কিন্তু যদি এতগুলো ভুল কোয়েশ্চেন্স থাকে, এতজন ছেলে যদি এত সঠিক কোয়েশ্চেন্স উত্তর করে দেয়, বা ভুল কোয়েশ্চেনটা আবার সঠিক হয়ে গিয়ে ওদের আবার বেড়ে যায়, সেটা 20 নম্বর হয়েছে, দেখতে পেলাম 18-19 নম্বর এত উত্তর পরিবর্তন হচ্ছে, অনেক নম্বরের ডিফারেন্স হয়েছে, ঠিক আছে, 50 নম্বরও ধরে নিলাম, কিন্তু তবুও মানে এরকম কাট অফ যাওয়া খুবই সাংঘাতিক ব্যাপার। যেটাই হোক, আমরা তো এসএসসিতে নেই, আমরা কেন্দ্রীয় সরকারের সিস্টেমে নেই, মেশিনারিতে আমরা যতটা না পরিচিত, ততটার থেকে অনেক অনেক বেশি পরিচিত আপনারা। আপনাদের হাতেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ রয়েছে, এটা আপনাদেরকে ভাবতে হবে। এবং যদি সেরকমই থাকে যে চাকরি নেব না বেশি জনকে, তাহলে সেরকমই ভ্যাকেন্সি দিন, সেরকমই পোস্ট দিন, সেরকম বলে দিন, কিছু একটা করতে হবে। এবং যদি না করেন, তাহলে আমাদের কাছে একটাই করণীয়, যে আমরা আওয়াজ তুলব, আমরা প্রমাণ দেব, এবং প্রমাণের জন্য তোমাদের সকলকে আমি অনুরোধ করব, প্লিজ নিজেদের যে ডেটাগুলো সেগুলো যারা যারা পারবে ইচ্ছা হলে আমাকে পাঠিও। অনেকেরই মেজাজ খারাপ, কারোর ইচ্ছা করবে না, বাট তবু লড়াইটা চালাতে হবে সামনে। আর যারা পেয়েছে, যারা চাকরি পেয়ে তাদের কাছে আমার কোনো রকম কোনো রাগ নেই, কোনো রকম কোনো আমার ঈর্ষা নেই, কিচ্ছু নেই, সিরিয়াসলি খুব খুশি। অনেকেই আমাদের পেয়েছে, আমাদের মেন চ্যানেল থেকেও পেয়েছে, বাংলা চ্যানেল থেকে 2জন পেয়েছে, আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে, তারা বলেওছে ইটস ওকে, আমার কোনো খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু অনেকেই তো পড়েছে আমাদের কাছে যারা ভালো র স্কোর করেছে, ভালো র স্কোর, সত্যি সত্যি ভালো র স্কোর, তারা কেন যোগ্য হলো না? তো এই প্রশ্নের উত্তরগুলো এসএসসির কাছ থেকে আমরা নেবই। এসএসসি জবাব দাও, এবং হ্যাশট্যাগ এসএসসি স্ক্যাম চলবে, এবং এটা যেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইমেল, আরটিআইতে এসএসসি স্ক্যাম লিখো না, সম্মানের সাথেই আমরা লিখবো, আরটিআই করব অবশ্যই। প্লিজ প্লিজ আমাদেরকে অ্যাটলিস্ট স্বচ্ছ একটা ছবি আপনাদেরকে তুলে ধরতেই হবে। অল দ্য বেস্ট সকলকে। আমি আজকে এখানেই শেষ করছি, সকলকে বিদায় জানাচ্ছি, এবং মন খারাপ করো না, সাহস রাখো, এই কথাগুলো আমি বলবো না, এখন সেই কথাগুলোর মতো পরিস্থিতি নেই। দেখা যাক এসএসসি কি করে, আমরাও আছি, তোমাদের সাথে সবসময় থাকবো। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, ফর ইউর এভরি এক্সামস, যেগুলো তুমি অ্যাটেম্প করছো, যেগুলোর দিকে এগিয়ে যাচ্ছ। আড্ডা 247 বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আগামী দিনে আরও এই এসএসসি সিজিএল নিয়ে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। অল দ্য বেস্ট।